সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। অনলাইন ক্লাস কার্যক্রমের এই ধারাবাহিকতায় তোমাদের সাথে আজকে আমি রয়েছি তানভীর আহমেদ খান। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমরা জানো আমরা এখনো একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সুতরাং সকলেই সচেতন থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আজকের পাঠ পরিচিতি হচ্ছে, আমরা দ্বিতীয় অধ্যায়ে রয়েছি কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং এ। আজকে আমরা পড়ব নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে। নেটওয়ার্ক টপোলজির ক্লাসটিকে আমরা দুটো ভাগে ভেঙেছি। আজকে প্রথম ক্লাসটি হবে 6টি টপোলজির অর্ধেক অংশ, 3টি টপোলজি নিয়ে আজকে আমরা ক্লাস করব। বাকি 3টি টপোলজি আগামী বুধবারের ক্লাসে হবে। অবশ্যই দুটো ক্লাসে মনোযোগ দিয়ে পড়বে। টপোলজি থেকে প্রতি বছর কোশ্চেন থাকে, কোনোবারই মিস হয়নি, কাজেই এখান থেকে একটা কোশ্চেন পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। তো আমরা শুরু করছি আমাদের আজকে আলোচ্য বিষয় নেটওয়ার্ক টপোলজি। আজকের এই আলোচনা শেষে তোমরা জানতে পারবে টপোলজি কি। এটা জ্ঞানের জন্য একটা কমন প্রশ্ন, নেটওয়ার্ক টপোলজি কি, আর বিভিন্ন ধরনের টপোলজিগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। তোমরা কয়েকটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রগুলো বিভিন্ন নেটওয়ার্ক টপোলজির চিত্র। তোমরা এখনো জানো না কোনটা কোন টপোলজি। আজকের এই ক্লাস শেষে তোমরা সহজেই বুঝতে পারবে কোনটা কোন টপোলজি। উদ্দীপকে কিন্তু এই চিত্র দিয়েও উদ্দীপক থাকে এবং সুবিধা অসুবিধাগুলো দিয়েও উদ্দীপক থাকে। দেখো, এখানে কয়েকটি টপোলজির নাম দেয়া আছে চিত্রের মধ্যে। প্রথমটি হচ্ছে স্টার টপোলজি, পরেরটিকে আমরা বলবো রিং টপোলজি। এরপরে রিং টপোলজি আরেকটা রয়েছে টোকেন রিং, এটা আমাদের প্রয়োজন নেই। এরপরে একটা টপোলজি আছে, দেখো মেশ টপোলজি। নিচে প্রথমটি হচ্ছে বাস টপোলজি, এরপরে হচ্ছে ট্রি টপোলজি। এছাড়াও আরো একটি টপোলজি রয়েছে, যেটি হচ্ছে এই সবগুলো টপোলজির সমন্বয়ে তৈরি হয়। সবগুলো নাও হতে পারে, কোনো একটি বা কোনো দুটি নিয়েও একটি টপোলজি হতে পারে, 3টি বা 4টি নিয়েও টপোলজি হতে পারে। সেটাকে আমরা বলি হাইব্রিড টপোলজি। এখানে প্রথমটা হচ্ছে স্টার টপোলজি, তারপর একটা রিং টপোলজি, পরে একটা বাস টপোলজি রয়েছে। সবগুলো মিলে তৈরি হয়েছে হাইব্রিড টপোলজি বা সংকর টপোলজি। আমরা আজকের আলোচনা শুরু করি। শুরুতেই আমরা জানার চেষ্টা করি নেটওয়ার্ক টপোলজি কি। নেটওয়ার্ক তোমরা জানো তৈরি হয় বিভিন্ন ডিভাইসের মধ্যে পরস্পরের সংযোগের জন্য। সেটা হতে পারে কম্পিউটার বা অন্য যে কোনো ডিভাইস। নেটওয়ার্কের কম্পিউটার বা অনেক যন্ত্রপাতিগুলো তারের মাধ্যমে যুক্ত করার যে ডিজাইন, যে নকশা, এবং এর পাশাপাশি এই সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা আসা যাওয়ার জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা, এই দুটার সমন্বিত ধারণাকে আমরা বলবো নেটওয়ার্ক টপোলজি। তুমি 2, 3 বা 4টা কম্পিউটারের মধ্যে একটি নেটওয়ার্ক স্থাপন করবে। এখন এই নেটওয়ার্ক স্থাপন করতে গিয়ে তুমি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারো, বিভিন্ন টপোলজি অবলম্বন করতে পারো। এই যে তুমি তার দিয়ে সংযোগ করলে, এই সংযোগের বিষয়টাই হচ্ছে টপোলজি। কি উপায়ে তুমি সংযোগ করেছো, এটাই হচ্ছে টপোলজি। টপোলজির আমরা একটা ছোট সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে একটি নেটওয়ার্কের যে ফিজিক্যাল ডিভাইস গুলো রয়েছে, যেমন কেবল, পিসি, রাউটার বা অন্য যে কোনো ডিভাইস, ফিজিক্যাল ডিভাইস, এই ডিভাইসগুলো যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে তাকে আমরা টপোলজি বলব। তাহলে নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইসগুলো যে উপায়ে যেভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকবে তাকে আমরা বলবো নেটওয়ার্ক টপোলজি। আমরা 6 ধরনের নেটওয়ার্ক টপোলজি দেখতে পাই। টপোলজিগুলো হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং এগুলোর সংমিশ্রণে গঠিত হাইব্রিড টপোলজি। তাহলে আমরা দেখতে পেলাম টপোলজি হচ্ছে 6 ধরনের: বাস, রিং, স্টার, ট্রি, মেশ
এবং এগুলোর সমন্বয়ে গঠিত হাইব্রিড টপোলজি। তুমি একটি নেটওয়ার্ক তৈরি করতে গিয়ে, নেটওয়ার্ক গঠন করতে গিয়ে এই টপোলজির যে কোনো গোটাকেই ব্যবহার করতে পারো। তাহলে আমরা একে একে এই সবগুলো টপোলজি সম্পর্কে জানার চেষ্টা করি। আজকের ক্লাসে আমরা 3টি টপোলজি নিয়ে কথা বলবো: বাস, রিং, স্টার। এই 3টি টপোলজি নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। পরবর্তী ক্লাসে আমরা ট্রি, মেশ এবং হাইব্রিড নিয়ে আলোচনা করব। আসলে আমরা দেখি বাস টপোলজিটা কি। যে টপোলজিতে একটা মূল তার, যাকে বলা হয় ব্যাকবোন, এই মূল তারের সাথে সবগুলো ডিভাইস, কম্পিউটার বা ওয়ার্কস্টেশন সংযুক্ত থাকে, তাকে আমরা বলি বাস টপোলজি। তাহলে পাশের চিত্রটা একটু খেয়াল করো। একটা মূল তার দেখো, এটাকে বলা হয় ব্যাকবোন। এই মূল তারের সাথে সবগুলো ডিভাইস পরস্পর সংযুক্ত থাকে। এই বাস টপোলজিতে একটু ডেটার প্রবাহটা আমরা খেয়াল করি। দেখো, মূল ব্যাকবোন দিয়ে ডেটা যাচ্ছে। কোনো একটি ডিভাইস যদি অন্য ডিভাইসের উদ্দেশ্যে ডেটা প্রেরণ করে, তখন সরাসরি সেই ডিভাইসকে প্রেরণ না করে ব্যাকবোনে বা মূল তারে সেই ডাটাটাকে ছেড়ে দেয়। মূল তার ডাটাটাকে বহন করে নিয়ে যায়। যে ডিভাইস তার ডাটা সে সংগ্রহ করে নেয়, ডাটাগুলো সব ডিভাইসেই পৌঁছে যায়। এখানে নিরাপত্তাটা কম পাওয়া যায়, সব ডিভাইসেই ডাটা পৌঁছে যায়। যার ডাটা সে গ্রহণ করে, বাকিরা সেটাকে রিজেক্ট করে দেয়। এটা হচ্ছে বাস টপোলজির ডাটা প্রবাহের একটা চিত্র বা উদাহরণ। মূল ব্যাকবোন দিয়ে ডাটা যাচ্ছে। ধরা যাক প্রথম কম্পিউটারটা 6 নম্বর কম্পিউটারকে ডাটা পাঠাবে। আমরা যদি এটা 1 2 3 4 5 6 হিসাবে ধরি, বা যে যাকেই ডাটা পাঠাক না কেন, সরাসরি সেই কম্পিউটারে পাঠানোর কোনো সুযোগ নাই। ডাটাটা ব্যাকবোনে যাবে, ব্যাকবোন থেকে ডাটাটা সংশ্লিষ্ট কম্পিউটারে পৌঁছবে। আসো আমরা বাস টপোলজির সুবিধাগুলো দেখি। বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয় না। আমরা একটু আগের চিত্রটা আবার দেখে আসি। দেখো, এখানে যে কম্পিউটারগুলো আছে, যদি কোনো একটা বা দুটো কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাতে কিন্তু পুরো নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়বে না। বাকি কম্পিউটারগুলো ব্যাকবোনের মাধ্যমে নেটওয়ার্কের কাজ চালাতে পারবে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। উদ্দীপকে কিন্তু এরকম একটা লাইন উঠিয়ে দিতে পারে যে এই ব্যক্তি যে নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করে, সেখানে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কের উপরে কোনো প্রভাব পড়ে না। তোমাকে চিনতে হবে, এই লাইনটা দিয়ে বুঝতে হবে যেটা কোন ধরনের টপোলজি। বাস টপোলজির দ্বিতীয় সুবিধাটা হচ্ছে, কোনো কম্পিউটার বা যন্ত্রপাতি এটার সঙ্গে যোগ করলে, নতুন কম্পিউটার সংযোগ করলে কিংবা কোনো একটা কম্পিউটার সরিয়ে নিলে পুরো নেটওয়ার্কের কার্যক্রমের উপর কোনো প্রভাব পড়ে না, কার্যক্রমটা ব্যাহত হয় না, বাকিরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। বাস টপোলজির আরো একটা সুবিধা আছে, প্রয়োজনে রিপিটার ব্যবহার করে। রিপিটার হচ্ছে একটা ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, যেটা সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে। রিপিটার সম্পর্কে আমরা এই অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায় পরবর্তীতে পড়ব। প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের ব্যাকবোনটাকে সম্প্রসারণ করা যায়, নেটওয়ার্কটাকে বড় করা যায়। এছাড়া বাস টপোলজির আরো কিছু সুবিধা আছে। এই টপোলজিতে খুব কম কেবলের প্রয়োজন হয়, কাজে এটা সাশ্রয়ী। এছাড়া ছোট আকারের নেটওয়ার্কের জন্য এটা খুব বিশ্বস্ত এবং ব্যবহার করাও খুব সহজ। আমরা এবার দেখি বাস টপোলজির অসুবিধাগুলো কি। বাস টপোলজিতে নেটওয়ার্কের সংখ্যা যদি বেশি হয়ে যায়, কম্পিউটারের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে ট্রান্সমিশনটা বিঘ্নিত হয়, অর্থাৎ ট্রান্সমিশনটা বাধাগ্রস্ত হয়ে যায়। আর এই টপোলজিতে অন্য টপোলজিগুলোর তুলনায় ট্রান্সমিশনের গতি কম পাওয়া যায়, ট্রান্সমিশনের গতিটা কম থাকে। আর এই নেটওয়ার্কে যে সমস্যা হয় খুঁজে বের করা তুলনামূলকভাবে অন্য টপোলজির তুলনায় জটিল। সহজে নেটওয়ার্কের সমস্যাটা নির্ণয় করা যায় না। এছাড়া আরেকটি বড় অসুবিধা রয়ে গেছে, মূল ব্যাকবোনের কোনো এক জায়গায় যদি বিচ্ছিন্ন হয়ে যায়, মূল ব্যাকবোনটা নষ্ট হলে পুরো টপোলজিটাই বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বাস টপোলজির সুবিধা এবং অসুবিধা। তোমরা এগুলো মুখস্থ করে রাখবে। আমরা এবার আসি পরবর্তী টপোলজি, রিং টপোলজিতে। রিং টপোলজি হচ্ছে যেখানে কম্পিউটারগুলো বা ডিভাইসগুলো
নোডের মাধ্যমে বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়। এখানে নোড বলতে বোঝায় সংযোগ পয়েন্টটা। পাশের চিত্রটা খেয়াল করো, এখানে দেখো একটা বৃত্তাকার পথে প্রত্যেকটি ডিভাইসের সঙ্গে কানেক্টেড। এখানে এই যে বৃত্তটা তৈরি হয়েছে, এখানে ডাটাটা কিন্তু পুরো বৃত্তের পথেই ঘুরবে। কোন একটা ডিভাইসকে ডাটা পাঠালে পুরো বৃত্তাকার পথ ঘুরে তারপর তার কাছে পৌঁছাবে। খুব কম তার দিয়ে এখানে নেটওয়ার্ক স্থাপন করা যায়, কিন্তু পুরো বৃত্তাকার পথ ঘুরতে হয় বলে নেটওয়ার্কটা সহজেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমরা একটু পরেই দেখব সুবিধা অসুবিধা পড়ার সময়। আমরা একটু দেখি রিং টপোলজিতে কিভাবে ডেটা প্রবাহিত হয়। দেখো ডেটাটা রিং এর মধ্যে ঘুরছে। ধরা যাক প্রথম কম্পিউটারটা দ্বিতীয় কম্পিউটার কি ডেটা পাঠাবে, ডাটাটা এই ট্রান্সমিশন লাইনে ডাটা তারে ঘুরবে, কিন্তু প্রথম অবস্থায় প্রথম কম্পিউটার সেটাকে ধরতে পারবে না। পুরো বৃত্তাকার পথ একবার আবর্তন করে আসার পর সংশ্লিষ্ট ডিভাইসে ডেটাটা পৌঁছবে। তাহলে এই জন্যই এই নেটওয়ার্কের সমস্যা আছে, সেটা হচ্ছে কোনো একটা কম্পিউটার বিচ্ছিন্ন হলেই পুরো নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা একটু করে সুবিধা অসুবিধাগুলো দেখব। দেখো রিং টপোলজি ব্যবহারে আমরা কি কি সুবিধা পাই। এই পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো সার্ভারের প্রয়োজন হয় না, অর্থাৎ এখানে নিয়ন্ত্রণকারী কোনো কম্পিউটার নেই, যে কারণে প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্বই সমান। কোনো কেন্দ্রীয় ডিভাইসের কোনো কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন পড়বে না, যে কারণে প্রত্যেকটা ডিভাইসের গুরুত্বই সমান। এখানে নেটওয়ার্কের সংখ্যা যদি খুব বাড়ে, তাহলে দক্ষতাটা খুব একটা বেশি প্রভাবিত হয় না, কিন্তু অতিরিক্ত কম্পিউটার হয়ে গেলে তাহলে আবার ট্রান্সমিশনটা স্লো হয়ে যেতে পারে। এখানে তাহলে নেটওয়ার্কের সংখ্যা যদি আমরা কম্পিউটার সংখ্যা বাড়াই, তাহলে দক্ষতা খুব বেশি একটা প্রভাবিত হবে না। রিং টপোলজি ব্যবহারের কিছু অসুবিধা রয়েছে। অসুবিধাগুলো কি? নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার যদি সমস্যায় আক্রান্ত হয়, কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, পুরো ডিভাইসটাই পুরো নেটওয়ার্কটাই বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ বৃত্তাকার পথে পুরো ডাটাটা একবার ঘুরে তারপর সংশ্লিষ্ট কম্পিউটারে পৌঁছায়। এগুলো কিন্তু উদ্দীপকের জন্য কোশ্চেন। যে নেটওয়ার্কটি ব্যবহার করছে সেখানে একটি কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার কারণেই তার পুরো নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই লাইনটি দিয়ে তোমাকে উদ্দীপকটা ধরতে হবে, বুঝতে হবে এটা কোন টপোলজির কথা বলা হয়েছে। দ্বিতীয় অসুবিধাটা খেয়াল করো, রিং টপোলজির নেটওয়ার্কে সমস্যা নিরূপণ করা জটিল। কোন কম্পিউটারটা নষ্ট হয়েছে এটা বের করতে পারাটা জটিল। এবং এছাড়াও আরো সমস্যা রয়েছে, মূল কেবলের যদি কোনো একটা স্থানে কম্পিউটারের সংখ্যা যদি অতিরিক্ত বাড়ে, তাহলে ট্রান্সমিশনের সময়টা বেশি লাগে, এটা একটা সমস্যা। যদি অতিরিক্ত কম্পিউটার বেড়ে যায়, তাহলে ট্রান্সমিশনটা বিঘ্নিত হতে পারে। আর এছাড়া আগে যেগুলো বললাম তো আছে রিং টপোলজির, কোনো একটা নেটওয়ার্ক যদি বিচ্ছিন্ন যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, পুরো কম্পিউটারটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে পুরো নেটওয়ার্কের কার্যক্রমকে সে ব্যাহত করবে। তাহলে এটা হচ্ছে রিং টপোলজির অসুবিধা। আসো আমরা এবার স্টার টপোলজিতে যাই। এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের সঙ্গে যুক্ত থাকে। কেন্দ্রীয় ডিভাইসটা আগে দুটো টপোলজি খেয়াল করো, পাঁচ টপোলজিতেও কোনো কেন্দ্রীয় ডিভাইস ছিল না, রিং টপোলজিতেও কোনো কেন্দ্রীয় ডিভাইস ছিল না। স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, এটা কিন্তু উদ্দীপকের সময় মনে রাখতে হবে। এই যে টপোলজি নেটওয়ার্ক ব্যবহার করে সেখানে একটি কেন্দ্রীয় ডিভাইস থাকে, এরকম কথা বলা থাকতে পারে। তাহলে এই কেন্দ্রীয় ডিভাইসটাকে আমরা বলবো হাব বা সুইচ। এটা একটা নেটওয়ার্কিং ডিভাইস। এই সম্পর্কে আমরা এই অধ্যায়ের পরে পড়বো। হাব কাকে বলে দুটা ক্লাস পরে তোমরা পাবে, হাব কাকে বলে সুইচ কাকে বলে এগুলো আমরা পরে জানবো। তাহলে এখানে কেন্দ্রীয় ডিভাইসের সঙ্গে, সেটা হতে পারে হাব বা সুইচ, কম্পিউটারগুলো যুক্ত থাকে। চিত্রটা খেয়াল করো, মাঝখানে একটি সার্ভার রয়েছে বা একটি হাব হতে পারে, সেটা সুইচ হতে পারে। সেই সুইচ দিয়ে বাকি কম্পিউটারগুলো পরস্পরের সঙ্গে কানেক্টেড। তোমরা আমাদের কলেজের ল্যাবে যে নেটওয়ার্কটা দেখেছো, সেখানে কিন্তু আমরা দুদিকে দুটো নেটওয়ার্ক করে রেখেছি, বাঁ দিকে একটি ডান দিকে একটি, 15টা করে কম্পিউটার, দুটো সার্ভার রয়েছে। আমরা সুইচ দিয়ে প্রত্যেকটা কম্পিউটারকে কানেক্ট করেছি। সুইচ এবং হাবের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে মানে যখন আমরা হাব সুইচ সম্পর্কে পড়বো, তখন আমরা এই দুটো সম্পর্কে জানবো। তাহলে আমরা দেখতে পেলাম স্টার টপোলজিতে কেন্দ্রীয় হাব বা সুইচের সঙ্গে যুক্ত থাকে, এবং এই হাব বা সুইচটাই পুরো নেটওয়ার্কটাকে নিয়ন্ত্রণ করে। ডাটার প্রবাহটা খেয়াল করো, হাব থেকে বা সুইচ থেকে ডাটাগুলো সংশ্লিষ্ট কম্পিউটারে যায়। আমি একটু ছোট করে বলেই নেই, হাব এবং সুইচের মূল পার্থক্যটা হচ্ছে হাব ডাটাগুলো সব কম্পিউটারকে প্রেরণ করে,
যার ডাটা সে গ্রহণ করে বাকিরা রিজেক্ট করবে। কিন্তু সুইচ ইন্টেলিজেন্ট ডিভাইস, সে যার ডাটা তাকেই প্রেরণ করবে, অন্য কাউকে প্রেরণ করবে না। তো ডাটা প্রবাহটা খেয়াল করে হাফ সুইচ সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এটা হচ্ছে স্টার টপোলজির ডেটা প্রবাহ। আমরা এবার স্টার টপোলজির সুবিধাগুলোতে আসি। স্টার টপোলজিতে যে সুবিধাগুলো আমরা পাই, কোনো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বাকি কম্পিউটারগুলোর কাজের কোনো ব্যাঘাত ঘটে না। যদি এক বা দুটো কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে কাজের কোনো ব্যাঘাত ঘটে না। এই যে নেটওয়ার্ক টপোলজি যে নেটওয়ার্ক ব্যবহার করেন সেখানে একটি বা দুটো কম্পিউটার নষ্ট হয়ে গেল কোনো বাকি নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। তাহলে তোমাকে, এবং ওনার কম্পিউটারে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, এটি দেখে তোমাকে বুঝতে হবে উদ্দীপকে কোন কম্পিউটার টপোলজির কথা বলা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্কের সমস্যাটা নিরূপণ করা সহজ হয়, অর্থাৎ কেন্দ্রীয় ডিভাইস থাকার কারণে নেটওয়ার্কের কোথায় সমস্যা হয়েছে আমরা সহজেই সেটাকে ডিফাইন করতে পারবো। স্টার টপোলজিতে আমরা আরো সুবিধা পাই, কোন রকম প্রতিবন্ধকতা ছাড়াই স্টারে নতুন কম্পিউটার যোগ করা যায়। আরেকটা বড় সুবিধা হচ্ছে একই টপোলজিতে বিভিন্ন ধরনের কেবল ব্যবহারের সুযোগ পাওয়া যায়। হাব বা সুইচ থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করতে পারি। গত ক্লাসে তোমরা কেবল সম্পর্কে পড়েছো, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। এই নেটওয়ার্কগুলোতে আমরা স্টার টপোলজিতে আমরা একই টপোলজিতে বিভিন্ন কেবল ব্যবহারের সুযোগ পাবো। এটা একটা বড় সুবিধা। স্টার টপোলজি ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে, অসুবিধাগুলো খেয়াল করো। হাব বা সুইচে কোনো প্রকার সমস্যা হলে, অর্থাৎ কেন্দ্রীয় ডিভাইসে কোনো সমস্যা হলে তা পুরো কম্পিউটারটাকে, পুরো নেটওয়ার্কটাকে বিচ্ছিন্ন করে দেয়, পুরো নেটওয়ার্কটাকে অকেজো করে দেয়। স্টার টপোলজিতে বেশি কেবল ব্যবহৃত হয়, অর্থাৎ অনেক কেবল লাগে কেন্দ্রীয় ডিভাইস থেকে প্রত্যেকটা, অর্থাৎ হাব বা সুইচ থেকে প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদা করে কানেক্ট করতে হয়, যে কারণে এটাকে ব্যয়বহুল পদ্ধতি, অনেক বেশি পরিমাণে কেবলের প্রয়োজন হয়। এছাড়া স্টার টপোলজির আরো অসুবিধা রয়েছে, কম্পিউটারের সংখ্যা যদি বেড়ে যায় তবে নেটওয়ার্কটা বাধাগ্রস্ত হতে পারে। তাহলে আমরা দেখলাম স্টার, রিং এবং বাস টপোলজি সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। আমরা আজকে আরেকটু কিছু বিষয় দেখি, সেটা হচ্ছে কিছু কোশ্চেন আমরা দেখি, উদ্দীপকে কি ধরনের কোশ্চেন থাকতে পারে, বিভিন্ন বোর্ডের কোশ্চেন, তাহলে তোমরা বুঝতে পারবে। মনে রাখবে চিত্র দিয়ে কোশ্চেন আসে, চিত্র দিয়েই বেশি আসে। আমরা এই চিত্র তিনটা খেয়াল করবো, চিত্র দিয়েই বেশি আসে। এছাড়াও উদ্দীপকটা এমনিতে চিত্র ছাড়া গল্প দিয়েও তৈরি হতে পারে। তো আমরা দেখি, দু একটা কোশ্চেন দেখলে আমাদের কিছুটা ধারণা হয়ে যাবে। এটা হচ্ছে 2018 সালের কোশ্চেন। দেখো তিনটা চিত্র দেওয়া আছে, চিত্র 1, 2 এবং 3। আমরা ক এবং খতে গেলাম না, গতে আসি আমরা। উদ্দীপকে চিত্র 1 এর প্রত্যেকটি কম্পিউটার পরস্পরের সঙ্গে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হবে তা চিত্র সহ আলোচনা করো। এখানে আমরা এইটা কিন্তু আজকে পড়িনি, এটা আমরা আগামী ক্লাসে পাবো। চিত্র 1 এর প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে কানেক্টেড হলে কোন টপোলজি তৈরি হবে, এটা আমরা আজকে পড়িনি, এটা আমাদের পরবর্তী ক্লাসে আসবে। তোমরা ঘয়ে যাও, উচ্চতর দক্ষতার কোশ্চেনে যাও। উদ্দীপকে উল্লিখিত 1 এবং 3 নং টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? এখানে তোমাকে চিত্র দেখে আইডেন্টিফাই করতে হবে 1 নং চিত্রের টপোলজি কোনটি, 3 নং চিত্রের টপোলজি কোনটি। আমরা তো আগের ক্লাস থেকে জানতে পারলাম 1 নং টপোলজিটা হচ্ছে, 1 নং চিত্রটা হচ্ছে রিং টপোলজি এবং 3 নং চিত্রটা হচ্ছে স্টার টপোলজি। এই ক্ষেত্রে অবশ্যই স্টার টপোলজিটা সুবিধাজনক। তোমরা সুবিধা অসুবিধাগুলো দিয়ে আলোচনাটা করবে। আর একটা কোশ্চেন দেখি, এখানে দেখো চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1 এ একটি হাব দেয়া আছে, হাব দিয়ে বিভিন্ন ডিভাইসগুলো কানেক্টেড, এবং চিত্র 2 এ একটা মূল তার বা ব্যাকবোন দিয়ে কানেক্টেড। আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে গতে বলা আছে চিত্র 2 কোন ধরনের টপোলজি? চিত্র 2 হচ্ছে বাস টপোলজি। এটা ব্যাখ্যা করতে বলছে, সুবিধা অসুবিধা বলবে, সংজ্ঞা দিয়ে সুবিধা অসুবিধা বলে দেবে। আর বলছে চিত্র 1 এবং 2 এর মধ্যে কোনটি ভালো, তুলনামূলকভাবে কোনটি ভালো, তুলনামূলক পার্থক্য নির্ণয় করো। চিত্র 1 এবং 2 এর মধ্যে তুলনা করবে। অবশ্যই ছোট আকারের নেটওয়ার্কের জন্য চিত্র 2 বা বাস টপোলজি অধিক সুবিধাজনক। এখানে কম কেবলের প্রয়োজন হবে, চিত্র 1 এ অনেক বেশি কেবল লাগবে। ঠিক আছে, এগুলোর জন্য আমরা দেখব চিত্র 2টাই সুবিধাজনক। আমরা শুধু চিত্রগুলোর সঙ্গে একটু পরিচয় হই, তাহলে আমাদের আনসার করতে, উদ্দীপক ধরতে সুবিধা হবে। দেখো, গল্প দিয়ে উদ্দীপক তৈরি হতে পারে। সিলেট বোর্ডে এসেছিল এটা। সুপর্ণার অফিসে একটি নেটওয়ার্ক চালু আছে, যেখানে একটি মূল কেবলের সাথে 10টি কম্পিউটার সরাসরি যুক্ত রয়েছে। বাকিটুকু আমাদের দরকার নেই, এটা অন্য উদ্দীপকে চলে গেছে, আমরা শুধু এইটুকু নিয়ে আলোচনা করি। তাহলে গতে খেয়াল করো, সুপর্ণার অফিসে কম্পিউটার নেটওয়ার্কের টপোলজি ব্যাখ্যা করো। তাহলে যেহেতু একটি মূল কেবলের সাথে 10টি কম্পিউটার যুক্ত আছে, এটা অবশ্যই বাস টপোলজি। তোমাকে
ব্যাখ্যা করতে হবে। আসো আরেকটি কোশ্চেনে। একদিন রফিক সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের কোনো কম্পিউটারই কাজ করছিল না। অনুসন্ধানে জানা যায় যে মাত্র একটি কম্পিউটার নষ্ট হওয়ার কারণে এমনটি ঘটে। অপরদিকে মিজান সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের দুটো কম্পিউটার নষ্ট হলেও অন্যান্য কম্পিউটারগুলো সচল ছিল। এক্ষেত্রে কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত ছিল। তাহলে খেয়াল করো, রফিক সাহেবের একটা কম্পিউটার নষ্ট হওয়াতে পুরো নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে গতে বলছে রফিক সাহেবের ব্যবহৃত নেটওয়ার্ক কোনটি? এটা হচ্ছে রিং টপোলজি, কারণ একটি ডিভাইস নষ্ট হওয়াতেই পুরো নেটওয়ার্কটাই বিচ্ছিন্ন হয়ে যায়। আবার মিজান সাহেবেরটা কোনটা? এখানে দুটো কম্পিউটার নষ্ট হলো, কেন্দ্রীয় ডিভাইস ছিল, নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়েনি, কাজে এটা একটা স্টার টপোলজি, যেখানে কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে বাকি কম্পিউটারগুলো সংযুক্ত ছিল এবং দুটো কম্পিউটার নষ্ট হলেও কোনো প্রভাব পড়েনি। তাহলে গল্প দিয়ে উদ্দীপক তৈরি হতে পারে, চিত্র দিয়ে উদ্দীপক তৈরি হতে পারে। খেয়াল রাখবে, চিত্রটা ভালো করে দেখবে। দেখো চিত্র 1, 2 এবং 3। এখানে চিত্র 1 এর কাঠামোটি চিহ্নিত করব, বিশ্লেষণ করো। সহজেই বোঝা যাচ্ছে চিত্র 1 হচ্ছে স্টার টপোলজি। চিত্র 2 ও 3 এর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? কম্পিউটার ল্যাবে ব্যবহারের জন্য কোনটি উপযোগী? তাহলে আমরা চিত্র দেখে বুঝতে পারছি চিত্র 2 হচ্ছে বাস টপোলজি, চিত্র 3 হচ্ছে রিং টপোলজি। দুটোর মধ্যে কম্পিউটার ল্যাবের জন্য অবশ্যই চিত্র 2 বা বাস টপোলজি উপযোগী। এভাবে তোমরা চিত্রগুলো ভালো করে খেয়াল করবে, গল্পগুলো দেখবে, তাহলে খুব সহজেই তোমরা উদ্দীপকগুলো ধরতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই রইল। আগামী ক্লাসটা, বুধবার যে ক্লাসটা হবে, এটা মিস করবে না। এটা দিয়ে আমরা ইনশাল্লাহ বাকি ক্লাসটা আমরা এটা দিয়েই টপোলজিটা শেষ করব। এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন থাকে, কোশ্চেন যেন এখান থেকে আনসার মিস না হয়, প্রতি বছর এখান থেকে কোশ্চেন থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ।